আজকে আমরা মাধ্যমিকের সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কের বাংলার সমাধানপত্র নিয়ে আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হবে। তো চলো শুরু করব আজকের মূল আলোচনা পর্ব। তোমাদের একের দাগের 1 নম্বর প্রশ্ন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? প্রশ্ন, জগদীশবাবুকে কাণ্ডটি কি? এই প্রশ্নের উত্তর লেখার সময় প্রথমে তোমরা পয়েন্ট করবে জগদীশবাবুর পরিচয়, তারপর লিখবে প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্যতম পার্শ্বচরিত্র হলেন জগদীশবাবু, যিনি একজন শহরের অন্যতম বড় মানুষ হলেও যথেষ্ট কৃপণ। তারপর তোমরা আবার একটা পয়েন্ট করবে কাণ্ডটির বর্ণনা, তারপর তোমরা লিখবে জগদীশবাবুর বাড়িতে এক উঁচু দরের সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন, যিনি হিমালয়ে থাকেন, বছরে একটি মাত্র হরিতকি খান এবং যার বয়স 1000 বছরেরও বেশি। সেই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেন না, কিন্তু জগদীশবাবু সন্ন্যাসীকে সোনার বোল দেওয়া খড়ম পরিয়ে সুকৌশলে সেই সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন। এই আশ্চর্য ঘটনাকেই আলোচ্য অংশে কাণ্ড বলা হয়েছে। একের দাগের 2 নম্বর প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা। প্রশ্ন, হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, প্রথমে তোমরা পয়েন্ট করবে হরিদার পরিচয়, তারপর লিখবে প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপীর গল্পের কেন্দ্রীয় চরিত্র। পেশায় বহুরূপী হরিদা ছিলেন নিজের শিল্পের প্রতি নিষ্ঠাবান এবং নির্লোভ মনোভাবের, দারিদ্রতা যার নিত্যসঙ্গী। এরপর তোমরা পয়েন্ট করবে হরিদার দারিদ্র্যের ছবি, তারপর লিখবে হরিদা ছিলেন একজন দরিদ্র সংসারহীন একা বহুরূপী মানুষ। তারপর তোমরা 1 নম্বর দাগ দিয়ে লিখবে তার বসবাস শহরের সবচেয়ে সরু একটি গলির ভিতর। 2, তার উনানের হাঁড়িতে অনেক সময় শুধুই জল ফোটে, ভাত ফোটে না। নাম্বার 3, তার বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্যও নেই। 4 নম্বর দিয়ে লিখবে বহুরূপী সেজে যেটুকু বকশিস পান তাতে তার সংসার চলে না। এরপর আসছি একের দাগের 3 নম্বর প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? প্রশ্ন, বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে আলোচ্য অংশটির বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। তার ধাত্রীমার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। তারপর তোমরা একটা প্যারা করে পয়েন্ট করবে প্রশ্নের উত্তর, তারপর লিখবে ইন্দ্রজিতের এই প্রশ্নের উত্তরে তিনি জানান মায়া বলে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন, আর এই পুত্র শোক ভোলার জন্য রাবণ পুত্র হত্যাকারীর সঙ্গে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। আসছি একের দাগের 4 নম্বর প্রশ্নতে, এ মায়া পিত বুঝিতে না পারি। প্রশ্ন, বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য? তোমরা প্রথমে একটা পয়েন্ট করবে বক্তার পরিচয়, তারপর তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশের বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। এরপর তোমরা পয়েন্ট করবে বোধের অগম্য মায়ার পরিচয়, তারপর তোমরা লিখবে গভীর রাতে ইন্দ্রজিৎ তার তীক্ষ্ণ স্বর ছুঁড়ে ছুঁড়ে রামচন্দ্রের দেহকে খণ্ড খণ্ড করে কেটেছিলেন। তিনি ভেবেছিলেন রামচন্দ্র মারা গেছেন, কিন্তু সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে কিভাবে তার ভাইকে হত্যা করেছেন, এটাই ইন্দ্রজিতের বোধের অগম্য। একের দাগের 5 নম্বর প্রশ্নতে, ভদ্রতার অযোগ্য তোমরা কার প্রতি এমন মন্তব্য বক্তা
কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করেছেন? তোমরা লিখবে প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাটকে নবাব সিরাজদৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। তারপর তোমরা প্যারা করে লিখবে দ্বিতীয় অংশের উত্তর। তারপর তোমরা লিখবে নবাব ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং আলীনগরের সন্ধি স্থাপন করেন। সন্ধির শর্ত রক্ষার পরিবর্তে নবাবের বিরুদ্ধে গিয়ে নবাবের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে গোপনে ষড়যন্ত্রও করেন। শুধু তাই নয়, কোম্পানিকে লেখা একটি গোপন পত্র তার হস্তগত হয়। নবাবের বুঝতে অসুবিধে হয় না এই ষড়যন্ত্রের অন্যতম একজন অংশীদার হলেন ওয়াটস। ওয়াটস সহ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ হয়ে নবাব প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। আসছি একের দাগের 6 নম্বর প্রশ্নতে। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। প্রশ্ন, উদ্ধৃতির আলোকে ঘোষেটি বেগম চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি উত্তর যাওয়ার আগে তোমাদের বলবো এইটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাদের কিন্তু 3 নম্বর প্রশ্নের জন্য এখানে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এই সিরাজদৌলা নাটক থেকে মূলত 4 নম্বরের প্রশ্ন করে, তাই আমি 4 নম্বর হিসাবেই কিন্তু নোটটা তোমাদের জন্য প্রস্তুত করেছি। তোমরা লিখবে প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাটকে বেগম লুৎফার প্রশ্নোদ্ধৃত মন্তব্যকে সামনে রেখে ঘোষেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এরপর তোমরা একটা পয়েন্ট করবে প্রতিহিংসা পরায়ণা। তারপর লিখবে ঘোষেটি বেগম অত্যন্ত প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রের বদলে সিরাজ সিংহাসনে বসায় সে অসুখী। তারপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে দেশদ্রোহী। পর লিখবে ঘোষেটির মনোভাব দেশদ্রোহীর মতো, অত্যন্ত কুটিল। সে সিরাজের সর্বনাশ ছাড়া আর কিছু ভাবতে পারে না। বাংলার সর্বনাশ হলে সে খুব খুশি হবে। এরপর তোমরা পয়েন্ট করবে হৃদয়হীনা। ঘোষেটি বেগম হৃদয়হীনা। সন্তানতুল্য সিরাজের মৃত্যু কামনা তার একমাত্র উদ্দেশ্য। নারী হয়েও কন্যাতুল্য লুৎফার প্রতি তার কোনো মায়া মমতা নেই। এরপর তোমরা প্যারা করে লিখবে এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতে মুখরা ঘোষেটি বেগম ছিলেন সিরাজের ঘোষ শত্রু বিভীষণ। আসছি একের দাগের 7 নম্বর প্রশ্নতে। আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? তোমরা উত্তরে লিখবে আলোচ্য অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত। কবি জানেন পরাধীন ভারতবর্ষের অবস্থা ভয়ঙ্কর অন্ধকারের মতো, কিন্তু সেই অন্ধকারের ফাঁকেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো, যা পরাধীনতার কালো অন্ধকারের মধ্যেও স্বাধীনতাকে ইঙ্গিত করে। ওই খণ্ড চাঁদের আলোতে সকলের ঘর ভরে ওঠার কথা বলেছেন। একের দাগের 8 আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমনের পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। আলোচ্য অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। এরপর তোমরা একটা পয়েন্ট করবে ভয়ঙ্কর আগমনের পরিস্থিতি। তারপর তোমরা লিখবে পরাধীন ভারতবর্ষে প্রলয় এনে সব কিছুকে ধ্বংস করে নূতন যুগের সূচনা করতে চেয়েছেন। তার আগমনকালীন পরিস্থিতির চূড়ান্ত বর্ণনা করেছেন। এরপর তোমরা কয়ের দাগ দিয়ে লিখবে আগত ভয়ঙ্কর প্রলয়ের নেশায় পাগল হয়ে কালবৈশাখী ঝড়ের মতো নূতনের পতাকা উড়িয়ে আসছে, যার হুঙ্কারে সিন্ধু পারের সিংহদ্বার বিধ্বংস। ক্ষয়ের দাগ দিয়ে তোমরা লিখবে আগত ভয়ঙ্করের হাতে বজ্র শিখার জ্বলন্ত মশাল, তার ঝামর চুলের আঘাতে পৃথিবী শুদ্ধ কেঁপে ওঠে, যার অট্টরোলে সমগ্র বিশ্ব স্তব্ধ। আসছি একের দাগের 9 নম্বর প্রশ্নতে। অপূর্ব কহিল
বেলা হয়ে গেল, আমি তবে চললুম কাকা বাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল, এই প্রশ্নের তোমরা উত্তরে লিখবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এরপর তোমরা পয়েন্ট করবে বেলা গড়িয়ে যাওয়ার কারণ। ঘরে চুরি হয়ে যাওয়ায় অপূর্ব থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখতে পায় পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার নামে গিরিশ মহাপাত্রের মতো সরল মানুষকে আটক করে পুলিশের হাস্যকর কীর্তি অপূর্ব দেখে গিরিশ মহাপাত্রের আশ্চর্য পোশাকের ব্যবহার, তা দেখে পুলিশের রসিকতা, তার জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং শেষে থানার বড়বাবু রেগে যাওয়া। গিরিশ মহাপাত্রকে নিয়ে এই রকম তামাশা দেখতে গিয়েই অপূর্বর অনেক সময় নষ্ট হয়েছিল, বেলা গড়িয়ে এসেছিল। আসছি একের দাগের শেষ প্রশ্নতে। কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন, কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি, এই প্রশ্নের তোমরা উত্তরে লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটির বক্তা রামদাস ও তার সহকর্মী বন্ধু অপূর্বকে উদ্দেশ্য করে বলেছেন। এরপর তোমরা প্যারা করে বক্স করে পরের প্রশ্নের জন্য উত্তর লিখবে। একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্মকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অভিযোগ শোনার আগেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বর এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। আসবো 2 নম্বর প্রশ্নতে, সেখানে বলা আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। শুনে যাওয়ার আগে তোমাদের আমি বলবো, আমি তোমাদের জন্য ইতিমধ্যেই বাংলা সহ ইতিহাস ভূগোলের উত্তরপত্র কিন্তু পোস্ট করেছি, তার লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টে দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক করে নেবে। আর আমার সাথে যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে যাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে কিন্তু আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারো। আসছি 2 নম্বর প্রশ্নতে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। ভোজ্য বস্তু, দেখো ভোজ্য বস্তুটা সম্পর্কে তোমাদের আমি বলে দিই। এখানে আমি 3টে লিখেছি। যদি আমি বলি ভোজ্যের বস্তু তাহলে হবে সম্বন্ধ তৎপুরুষ, আবার যদি বলি ভোজ্যের নিমিত্ত বস্তু তাহলে হবে নিমিত্ত তৎপুরুষ, আবার যদি বলি ভোজনের উপযুক্ত বস্তু তাহলে কিন্তু হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা কিন্তু যে কোনো একটা লিখতে পারো, যেটা লিখবে সেটাই ঠিক। এরপর আসছি পোশাক পরিচ্ছদ। পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সান্দানিক সন্ধ্যায় পালনীয় আহ্নিক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর আসছি সৃজন বেদন, সৃজনের নিমিত্তে বেদন নিমিত্ত তৎপুরুষ সমাস। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্তে উল্লাস নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, জয়সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা সম্বন্ধ তৎপুরুষ। শিশু চাঁদ, শিশুর ন্যায় চাঁদ উপমান কর্মধারয় সমাস। এরপরে আসবো শেষে 3 নম্বর প্রশ্নতে। তোমাদের সেখানে দেওয়া আছে একটি প্রতিবেদন। তোমাদের 150টি শব্দে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। বলা আছে লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। প্রথমে তোমরা পয়েন্ট করবে লর্ডসের মাটিতে ঐতিহাসিক জয়, তারপর লিখবে কোলন ড্যাশ দিয়ে ভারতীয় ক্রিকেটের। এরপর তোমরা পয়েন্ট করবে নিজস্ব সংবাদদাতা 6 সেপ্টেম্বর লর্ডস, তারপর তোমরা লিখবে লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। এই জয় হয়ে উঠল 2023-এর বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে ভারত ইংল্যান্ডের
কাছে ছুঁড়ে দিয়েছিল 271 রানের টার্গেট। ইংল্যান্ড ব্যাট করতে নেমে সিরাজ, ইশান্ত শর্মা, বুমরা এবং শামির ঝোড়ো বোলিংয়ের সামনে একে একে পরাস্ত হয়। ইংল্যান্ডের 2 ওপেনার 0 রানে ফিরে যায়। অবশেষে 120 রানে ইংল্যান্ডের ব্যাটিং শেষ হয়। ভারত 151 রানে ইংল্যান্ডকে পরাজিত করে লর্ডসের মাটিতে ঐতিহাসিক জয় অর্জন করে। এই ছিল তোমাদের সেপ্টেম্বর মাসের বাংলার অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তরপত্র। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হও। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।